নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর কমেন্ট যা মনে হবে সেটাই করবেন। হ্যাঁ, আমি ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাসী। তবে হ্যাঁ, অশ্লীল কথা লিখবেন না, অশালীন কথা লিখবেন না, এটা আমার অনুরোধ রইল। আর নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। এই যে ছাত্র বিক্ষোভ, ছাত্র আন্দোলন বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, আমরা দেখছি বহুদিন ধরে। এখন চলছে ঝাড়খণ্ডে, এবং ঝাড়খণ্ডে কিন্তু খুবই মানে জোরদার ভাবে চলছে এটা। অনশন শুরু হয়েছে এবং সেখানে আমরা জানি যে কি অবস্থা হয়েছে। কিছুদিন আগে নেহা এসেছিলেন, যে সিজেপির, আমরা দেখেছি যাকে বারবার দিল্লিতে, তিনি এসেছিলেন এবং তার মুখে ইনফ্যাক্ট যখন একসঙ্গে মিছিল করে যাওয়া হচ্ছে, ঢুকে একজন মুখে কালি ছুড়ে দিয়েছে। তার কি না প্রতিবাদ, কাদের প্রতিবাদ? এই প্রতিবাদটা করছে কারা? যারা করছে তারা কি জানে যে এটা করে কি লাভ হচ্ছে? তাদের না লোকসান হচ্ছে, প্রচুর লোকসান হচ্ছে। এই লোকসানটা হচ্ছে কাদের? তারা যা হয়ে কাজটা করছে, মানে যে দলের হয়ে, তারা মনে করছে বোধহয় এতে বিজেপির খুব লাভ হচ্ছে, গেরুয়া শিবিরের লাভ হচ্ছে। একেবারেই নয়। এরা বুঝতেই পারছে না যে কতখানি ক্ষতি হচ্ছে। সে ব্যাপারেই বলবো আপনাদের যে কেন এটা আজকে তো শুরু নয়, এটা অনেক আগে থেকে, দীর্ঘদিন আগে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী, তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমি যত চাকরি দিতে পারি এক বছরে, ভারতের প্রধানমন্ত্রীও তত চাকরি দিতে পারেন না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে দেখবো কে বেশি চাকরি দিতে পারেন। কি সাংঘাতিক কথা, বুঝে দেখুন। এই যে আমাদের মুখ্যমন্ত্রী যখন ছিলেন মোদী, তারপরে যখন প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি কি বললেন যে বছরে 1 কোটি করে চাকরি দেবেন। সে চাকরি কোথায় গেল? মানে মানে আমরা সেটা দেখতে পেলাম না কেন? বা কি জন্য ক্রমাগত কর্মসংস্থান কমতে লাগলো, বেকারি বাড়তে লাগলো? তারা ভালো করে বুঝতে পারবেন। সেটা অনেক বেশি বুঝতে পারেন এই কারণে এই যে ছাত্র বিক্ষোভটা শুরু হয়েছে। ধরুন, এই যে কর্মসংস্থানের যে অগ্রাধিকার দেবেন বলেছিলেন তিনি, প্রধানমন্ত্রী বলেছিলেন, বাস্তবে কি তা হচ্ছে? আদৌ হচ্ছে না। তিনি বলেছিলেন যে এমনই ভাবে দেশের ইন্ডাস্ট্রি চালানো হবে, শিল্প নিয়ে আসা হবে যে সবার চাকরি হবে। কোথায়? এর ফলে কি হয়েছে? সারা দেশ জুড়ে কি হয়েছে আমরা জানি। সাংঘাতিক বিক্ষোভ, এবং সমস্ত জায়গায় বিক্ষোভ চলছে। এবং 20শে জুলাই যেটা হয়েছিল, সেই ঘটনাটা আমরা আরো ভালো করে জানি। সেই 20শে জুলাই যেভাবে পুলিশের লাঠিচার্জ হলো, কাঁদানে গ্যাস ছুড়লো পুলিশ, ছররা গান থেকে, মানে পেলেট গান থেকে যেভাবে ছোড়া হলো গুলি, তারপরে কি হলো? তারপরে এটাই হলো, আমরা দেখতে পেলাম সংসদীয় ময়দান থেকেই দূরে থেকে যাচ্ছেন এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে অমিত শাহকে লৌহ মানব বলা হচ্ছিল, চাণক্য বলা হচ্ছিল, তিনি সংসদের অধিবেশনে আসছেন না, দিনের পর দিন এলেন না। পরে হয়তো আসবেন, কিন্তু আসতে পারেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু সময় অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে চাননি, কখনো প্রেস কনফারেন্সও করতে চাননি, এটা ঠিক আছে। কিন্তু অমিত শাহ তো সেরকম নন। তিনি তো বিতর্ক এড়িয়ে থাকতে পারেন না, বরং বিতর্কের সম্মুখীন হতে চান। সেই অমিত শাহ দিনের পর দিন যেভাবে যন্তর মন্তরের ছাত্রদের উপর পুলিশি হামলা প্রসঙ্গে যাবতীয় বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখলেন, তাতে তো একটা প্রশ্ন ভীষণভাবে উঠছে যে তিনি কি এটা সচেতন ভাবে করছেন, নাকি দল থেকেই তাকে বলা হয়েছে না, এখন সমস্ত বিতর্ক থেকে দূরে থাকুন। 20শে জুলাই ছাত্র বিক্ষোভে আমরা জানি কিভাবে রুখবার চেষ্টা করা হয়েছিল সংসদ অভিযান ছাত্রছাত্রীদের। এই ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু যেদিন আপনাদের বন্দুকের আঘাতে, পেলেট গানের আঘাতে একাধিক ছাত্র আহত হলো, তারপরে সারা দেশে সমস্ত স্তরে একটা ধিক্কারের বাণী আমরা শুনতে পেয়েছি। সমস্ত স্তরে, সমাজ মাধ্যম থেকে সংবাদপত্রে, সমস্ত জায়গায় আমরা দেখতে পেয়েছি কিভাবে সাধারণ মানুষ এই ঘটনার ধিক্কার জানিয়েছে। এবং রাহুল গান্ধী, বিরোধী দলনেতা, এইরকম একটি আহত ছাত্রকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করে। কিন্তু তারপর থেকে ওই জন্য দেখা যাচ্ছে সংসদে
যে দাবিটা তোলা হলো, বিরোধীরা দাবি তুললো যে স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে এই ঘটনার বিবৃতি দিতে হবে, এবং তারপর থেকে তিনি নেই, আর তিনি আসছেন না। অনেকে অন্যান্য মন্ত্রী কিরেন রিজিজু থেকে আরম্ভ করে অনেকে বলবার চেষ্টা করছে যে তাকে আসতেই হবে, এমন করে মানে নেই, কিন্তু বিরোধীরা ছাড়বেন না, কারণ বিরোধীরা বলছেন যে এটা নিশ্চয় তার নির্দেশে হয়েছিল, গুলি চলেছিল, এবং যদি চলে থাকে তাহলে সেটা স্বীকার করতে হবে, এবং যদি স্বীকার করতে না পারেন তাহলে তাকে পদত্যাগ করতে হবে। This is Dharmendra Pradhan. He's an intermediary. Absolutely, he should resign. But Dharmendra Pradhan hasn't beaten up the students. Home Minister has. He should resign. And Home Minister reports to Prime Minister. He should resign. What is going on? মহা মুশকিলে পড়েছে বিজেপি সরকার, কেননা কিছুদিন আগেই এক শিক্ষামন্ত্রীর মতন একজন, মানে একবারে আরএসএস এর খোদ লোক, বিজেপির কোর গ্রুপের লোক, নরেন্দ্র মোদীর এত কাছের লোক ধর্মেন্দ্র প্রধান, তাকে পদত্যাগ করতে হয়েছে, বাধ্য হয়েছেন তিনি করতে। এবারে স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে যদি সেই একই ধরনের চাপ আসে তাহলে কি হবে সেটা আমরা বুঝতেই পারছি। কেননা বুঝতে পারছি এই কারণে, কারণ সরকার দেখছে বিক্ষোভ থামছে না, দিল্লি থেকে বিভিন্ন রাজ্যে হয়েছে, আমরা জানি এর আগে, এখন ঝাড়খণ্ডে যে কথাটা বলছিলাম আপনাদের, কিভাবে চলছে একই জিনিস, প্রশ্নপত্র ফাঁস। এবং প্রশ্নপত্র ফাঁসটাই বড় কথা তো নয়, এর পেছনে কারণটা কি, উৎসটা কি? উৎসটা হচ্ছে চাকরি, কর্মসংস্থান। এই ছেলেপুলেরা প্রবল চেষ্টা করছে যাতে কোনো রকমে একটা এমন একটা পেশায় ঢুকতে পারা যায় যেখানে নিশ্চিন্তে জীবনটা কাটানো যাবে। অভিভাবকরাও সেটা ভাবছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করছেন তারা বিভিন্ন কোচিং সেন্টারে কিংবা অন্যত্র অন্যভাবে, এই শুধু নিট পরীক্ষা দেওয়ার জন্য। কেউ ডাক্তারি, কেউ অন্য কিছু পেশায় যাবেন, এই পরীক্ষা দিয়ে পাশ করবেন এবং চাকরি পাবেন। প্রচুর টাকা খরচা হচ্ছে সব এক একটি পরিবারে। একটা 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 স্বপ্ন দেখছে ছেলেরা, বছর বছর ধরে অভ্যাস করে যাচ্ছে, পড়াশোনা করে যাচ্ছে, কিন্তু ক্রমাগত আমাদের দেশে স্নাতক বেকার বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কাজেই সমস্যাটা বিক্ষোভ নয়, সমস্যাটা হচ্ছে তার উৎসে। এই কেন্দ্রেরই পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভিস আছে, তারা দেখে দেশের কি অবস্থাটা এখন চাকরি বাকরি, সেটা দেখলে না সর্ষে ফুল দেখতে হবে। কারণ দেখা যাচ্ছে 15 থেকে 29 বছরের ছেলেদের প্রায় 10% কোনো চাকরি নেই। আর আরবান ইউথ মানে শহুরে যে যুব সমাজ, তাদের মধ্যে গ্রাজুয়েট স্নাতকদের মধ্যে 13.6% চাকরি নেই, আর সব মিলিয়ে দেখতে গেলে 18% চাকরি নেই। আজিজ প্রেমজি ইউনিভার্সিটি রিপোর্ট দিচ্ছে 2025-এ, তাতে দেখা যাচ্ছে যে এই শিক্ষা এবং চাকরির মধ্যে যে মেলবন্ধনটা আগে ছিল, মানে ইঞ্জিনিয়ারিং পড়লো কেউ, ডাক্তারি পড়লো কেউ, চাকরি পেল, কেউ এমএ পড়লো তারপরেও একটা চাকরি পেল, হয় স্কুলে কিংবা কলেজে, কোনো চাকরি এখানে হচ্ছে না। এবং 25 বছরের নিচে স্নাতকদের 40% কোনো চাকরি নেই, তার মধ্যে 7% হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়মেন্ট, মাত্র 100 মধ্যে 7 জনের পার্মানেন্ট এমপ্লয়মেন্ট, স্থায়ী চাকরি। তাও সেই স্থায়ী চাকরিরও অনেক রকমের শর্ত আছে, সেসব শর্ত শুনলে মাথা খারাপ হয়ে যাবে। সমস্ত দিক থেকে যদি বিচার করা যায় তাহলে বুঝতে হবে চাকরির বাজার বলে আর কিছু থাকছে না, কর্মসংস্থানের বাজারটাও থাকছে না। কারণ দেখা যাচ্ছে দেশের যা বেকারত্ব বেড়েছে তার 2/3 হচ্ছে গ্রাজুয়েট, স্নাতক, মানে শিক্ষিত সমাজ, যেটা শিক্ষিত যুব সমাজের হাতেই চাকরি নেই। এটা একটা ডেমোগ্রাফিক ক্রাইসিস তৈরি হয়েছে। যদি 100 জনের মধ্যে 50 জনের চাকরি হচ্ছে, তার মধ্যে 26 জন মোটামুটি নিয়মিত একটা চাকরি পাচ্ছে, আর 24 জন থেকে যাচ্ছে ক্যাজুয়াল, ঠিকা, 15 জন এমনিতে থাকছে আনএমপ্লয়েড, চাকরি নেই। 35 জনের তো চাকরি যদি বা হচ্ছে, চাকরি থেকে বাতিল, খারিজ, ছাঁটাই। দেখুন ম্যানুফ্যাকচারিং, যেটা নির্মাণ শিল্প বলা হতো আমাদের, যাতে চাকরি থাকতো আগে, 13টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি, সেই 13টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরির অবস্থা খুব খারাপ। তার মধ্যে কিন্তু তেলেঙ্গানাও আছে, অন্ধ্রপ্রদেশও আছে, দিল্লিতে তো সাংঘাতিক অবস্থা।
যা 5.9% বেকার ছিল সেটা হয় 2025-এ ডবল হয়েছে, 8.5%, 8.5% হয়ে গেছে। পশ্চিমবঙ্গে সেটাও বেড়েছে, 8.4% ছিল, বেড়ে 10.5%-এর চেয়েও বেড়েছে। এই যে চাকরির বাজার নেই, তার সঙ্গে সরকারের কোনো ভবিষ্যৎ পরিকল্পনাও কিছু দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী একটা পরিকল্পনা করেছিলেন যে ট্রেনিং অ্যান্ড ওয়ার্ক, এমন একটা প্রশিক্ষণ দেওয়া হবে, শিক্ষা দেওয়া হবে যে যার সঙ্গে কাজের মেলবন্ধন থাকবে, মানে ওই একই প্রশিক্ষিত যে কর্মীরা হবে তারা চাকরি পাবে। এই যে শিক্ষা এবং কাজের মধ্যে সমন্বয় ঘটানোর যে চেষ্টা হয়েছিল, তাতে কোটি কোটি টাকা খরচা হয়েছে, কোটি কোটি টাকা। এবং তার ফল কি হয়েছে? সিএজি রিপোর্ট বেরিয়েছে, আমি এই নিয়ে একটা এপিসোড করেছিলাম আগে, আপনারা চাইলে দেখতে পারেন। সেখানে দেখা গেছে যে সেখানে এতই বেশি দুর্নীতি হয়েছে যে এই টাকাটা গোটাটাই জলে গেছে, কিছু লাভ হয়। এমন ভাবে টাকা চুরি হয়েছে সে, তাতে মনে হয় পুকুর চুরির মতো। একজন প্রশিক্ষক দেখা যাচ্ছে একই দিনে ভিন্ন ভিন্ন রাজ্যের ভিন্ন ভিন্ন শহরে তিনি প্রশিক্ষণ দিয়েছেন। তিনি সেখানে পৌঁছলেন কি করে, গেলেন কিভাবে, কেউ জানে না, কিন্তু বিল হয়েছে এবং টাকা স্যাংশন হয়েছে, টাকা পেয়ে গেছে কেউ একজন, বা কোনো একটা সেন্টার সেই টাকাটা তুলে নিয়েছে। কোনো একটা সেন্টার থেকে পাঠানো হয়েছে এতগুলো মেল বিভিন্ন নামে, অথচ মেলের আইডি ঠিকানা একটাই, এর বিভিন্ন ভাবে হয়েছে। এই জিনিসটা, মূল জিনিস যেটা, এই কর্মসংস্থান, কাজের সন্ধান যদি না দেওয়া যায় যুব সমাজকে, তাহলে এই বিক্ষোভ থামবে না। এবং এই বিক্ষোভ যদি না থামে, তাহলে কি অবস্থা হতে পারে আমরা ইতিমধ্যে যন্তর মন্তরে দেখেছি খানিকটা, কিন্তু তার আগামী দিনে কতখানি হতে পারে তার ইঙ্গিত কিন্তু সরকার পেয়েছে ভালো। যার জন্য প্রধানমন্ত্রী স্বয়ং ইনস্টাগ্রাম, যেটা সবচেয়ে বড় কথা যুব সমাজের কাছে সবচেয়ে জনপ্রিয় একটা সমাজ মাধ্যম, সেখানে নিজে রাত্রিরে এসে বলছেন, ফ্রেন্ডস আমি কি করতে চাইছি, মিত্রও নয়, ফ্রেন্ডস। তাদের ভাষায় বলতে চাইছেন, তাদের কাছে যেতে চাইছেন, বলতে চাইছেন কত চেষ্টা করছে সরকার। এবং অন্যদিকে দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত পর্যন্ত বলছেন যে এই যে জেনজি, তাদের যে বিক্ষোভ, তাকে অনেক নমনীয় ভঙ্গিতে দেখতে হবে, কারণ তাদের যা দাবি সেটা যথেষ্ট যুক্তিসঙ্গত। কাজেই অমিত শাহ যে খুব একটা বিপাকে আছেন এবং অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় আছেন, তার বলার অপেক্ষা রাখে না। তিনি কবে সংসদে আসেন এবং কি বিবৃতি দেন, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো এরপরে। নমস্কার, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।